ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। কালপুরুষ এই বিষয়টা নিয়ে তোমরা অনেকেই ঘটনা শুনতে চাইছিলে, তাই জন্য আর দেরি না করে এই কালপুরুষের বিস্তর আলোচনা নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী অভিষেক বাবু। ওনার ঘটনা তোমরা এর আগেও বেশ কয়েকটা শুনেছো এবং তোমরা পছন্দও করেছো। তো আজকেও উনি আমাদের এই পডকাস্টে রয়েছেন। তোমরা অবশ্যই ওনাকে থ্যাঙ্কস জানিও, যাতে উনি আরও উৎসাহিত হন আমাদের এই পরিবারের ঘটনা শোনানোর জন্য। কালপুরুষের জন্ম কিভাবে হয়, কালপুরুষ নাকি দেবতাদের মতো শক্তি রাখে এবং কালপুরুষ কী কীভাবে বা কালপুরুষ কী কী করতে পারে, আজকে তোমরা একটা বিস্তর আলোচনা শুনতে চলেছ। যাই হোক, আর কথা বাড়াবো না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। নমস্কার স্যার। হ্যাঁ বলো। বলুন, কেমন আছেন? হ্যাঁ চলে যাচ্ছে, তুমি কিরকম আছো বলো? আমারও চলে যাচ্ছে আর কি, মায়ের কৃপায়। হ্যাঁ, আবার ঠান্ডা ঠান্ডা অল্প পড়েছে। ঠান্ডাটা পড়েছে, আবার চট করে পড়েছে। চট করে ঠান্ডাটা পড়ে যাচ্ছে। আমাদের এখানে তো আজকে না, আমাদের এখানে গতকালও ছিল, তার আগের দিনও ছিল। আচ্ছা আচ্ছা। এর মধ্যে তোমার সঙ্গে তো দুদিন, এর মধ্যে তো তোমার সঙ্গে 2-3 দিন আগে আমার বসার কথা ছিল, হয়ে উঠলো না। তোমার টাইমিং বলে অ্যাডজাস্ট হচ্ছিল না। এই কারণে আজকে আবার আমাদের বসা হচ্ছে। আপনার সাথে গত যেটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে ডাকিনী তন্ত্রের কুক্রিয়া সামথিং কিছু, তাই তো? ডাকিনী তন্ত্রের সাধন ক্রিয়া ও তোমার জীবনে যেটা ঘটেছিল ডাকিনী তন্ত্রের ফলে একটা কুফলের শিকার যেটা আমার জীবনে ঘটেছিল সেটাই আলোচনা করেছিলাম। আচ্ছা আচ্ছা। তাহলে ওই এপিসোডে আপনি বলেছিলেন যে আপনি নেক্সট বলবেন কালপুরুষ নিয়ে, তাই তো? তাহলে স্যার আপনি একদম মানে জিনিসটা এমন ভাবে শুরু করুন যে কালপুরুষ কি, যারা জানে না তারা জেনে যাবে, বা কালপুরুষ কেমন দেখতে হয় বা তার ডেফিনেশন কি আছে, সবকিছু দিয়ে আপনি সেটা তো বলবেন। তারপরে কালপুরুষের যে ঘটনাটা ঘটেছিল কারোর জীবনে বা যাই হোক, সেটা আপনি শেয়ার করবেন। আমি ইন ডিটেইলসই বলবো, যাতে শ্রোতা বন্ধুদের বুঝতে সুবিধা হয়। একদম। কালপুরুষ কি, কালপুরুষ নিয়ে অনেকের অনেক কোয়ারিজ আছে, আমি দেখছিলাম, জানছিলাম। এছাড়া আমাকে অনেকে ব্যক্তিগতভাবেও আমাকে জিজ্ঞেস করেছে যে কালপুরুষ নিয়ে একটু আলোচনা করতে। তুমি তো জানোই, তুমি আমাকে বলেছো, তোমাকেও অনেক শ্রোতারা জানিয়েছিল। আমি আগে কালপুরুষ নিয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে সকল ভৌতিকতা পরিবার এবং ভৌতিকতা পডকাস্টের টোটাল আমাদের যে পরিবারের যারা সদস্য আছে তাদেরকে প্রাক শিবরাত্রির এবং গুরু বামদেবের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সবাইকে আমি আন্তরিক অন্তর থেকে আপ্যায়ন জানিয়ে রাখলাম। আমার গৃহমন্দিরেও বাবার বিশেষ পুজো আরাধনা প্রতি বছরের ন্যায় এবছরও হবে, যেহেতু আমি গুরু পরম্পরা বামদেবের ঘরানার দীক্ষিত শিষ্য। আচ্ছা। এবং প্রত্যেকের কাছে একান্ত অনুরোধ, যে যাই করো, যেখানেই থাকো, কালকে অন্তত গুরু বামদেবের নাম 11 বার স্মরণ করো। আচ্ছা। মহাদেবের নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে এটা আমার একটা বলার মনে মানে প্রয়োজন বোধ করলাম বলে, আমি যেহেতু শিবরাত্রির আগের দিন আমাদের কথা হচ্ছে, ওই জন্য আমি জানিয়ে দিলাম। যাই হোক, আমি তাহলে আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি। একদম। কালপুরুষ। আচ্ছা অমিত ভাই, তুমি তো একটা জিনিস তোমাকে আমি জিজ্ঞেস করছি। মানুষ মারা গেলে আমরা যখন ধরো তাকে শ্মশানে দাহ করে আসি, বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা যখন তাকে ধরো কবরস্থানে আমরা যখন তাকে ধরো রেখে দিয়ে আসি সদ্গতি করে, আমরা কি শ্মশানের বা কোনো কবরস্থানে কোনো জিনিস আমরা, যেটা ধরো মৃতদেহ যখন সে প্রাণে ছিল, দেহে ছিল, তখন তার ব্যবহার করা কোনো জিনিস আমরা কি বাড়িতে নিয়ে আসি? একবার বেরিয়ে গেলে সেটা আমরা ওখানে পুঁতে দিয়ে বা ফেলে দিয়ে চলে আসি। হ্যাঁ, এটাই আমরা সাধারণত এই জিনিসটাই করে থাকি। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম কিছু ঘটে। বুঝতে পেরেছো? যে ব্যতিক্রম ঘটনার ফলেই এমন কিছু এন্টিটি বা এমন কিছু নেগেটিভ ভাইব অটোমেটিক ভাবে গ্রো আপ করে যায়, যাকেই বলা হচ্ছে ধরো মানে যেটাকে বলা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে আমরা কাউকে এটা তৈরি করছি, গ্রো করছি, বিল্ড আপ করতে সাহায্য করছি।
সেইরকমই কিছু অশুভ শক্তি, যাদের অনেক রকম ভ্যারিয়েন্ট আছে, অনেক রকম তাদের ক্যাটাগরি ওয়াইজ নাম আছে, তাদের মধ্যে একটা হচ্ছে আমাদের কালপুরুষ। বুঝতে পারলে আমি কি বললাম? তাদের মধ্যে এক ধরনের ক্যাটাগরি বা বলতে পারো, বা এক ধরনের একটা অধ্যায় বলতে পারো, এই কালপুরুষ। আলাদা একটা মানে স্পিরিট, এক কথায়। হ্যাঁ, আলাদা একটা স্পিরিট। এবং কিন্তু এই স্পিরিটটা এমন একটা স্পিরিট, এটা কিন্তু মানে ভগবানের সঙ্গে পাল্লা দেওয়ার মতো স্পিরিট। এর ক্ষমতা, মানে এত ক্ষমতা থাকে কালপুরুষে। হ্যাঁ, এবং তোমার এই যে কালপুরুষ, এটা কিন্তু কোনো স্ত্রী লোক বা তোমার ধরো ফিমেল বিজয়ী আত্মা কিন্তু হতে পারবে না। আচ্ছা, বুঝতে পারছো? যেমন এটা কিন্তু, যেমন ধরো প্রেত বলো বা যে কোনো কিছু বলো, এটা কিন্তু যে মানে মেল ফিমেল উভয় হতে পারে। কিন্তু কালপুরুষ এমন একটা জিনিস, সেটা কিন্তু অনলি ফর মেল। ওকে ওকে। হ্যাঁ, মেলের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তারপরে কথার মধ্যেই বলা হয়েছে কালপুরুষ। পুরুষ, আমরা দেখো এই টার্ন ওভারটা কথাটা বলে দিচ্ছি, এটাতেই কিন্তু মানুষ বুঝিয়ে যাবে যে পুরুষ এখানে কিন্তু ইন্ডিকেশন করে দেওয়া হচ্ছে, পুরুষ। আর কাল মানে কি হচ্ছে তোমার, হ্যাঁ, আর কাল মানে কি হচ্ছে, যেটা তোমার সময়। আচ্ছা, মানে গত নাকি? হ্যাঁ, না, বুঝেছি, কাল মানে সময়। হ্যাঁ হ্যাঁ, কাল মানে সময়, মানে সময়ের বিপরীতে যে পুরুষের অধিষ্ঠান বা যে পুরুষের তোমার গমনাগমন, তাকে কিন্তু বলা হচ্ছে কালপুরুষ। আচ্ছা, বুঝতে পারছি? এ কিন্তু মানে সময়ের বিপরীতে স্রোতে বয়, মানে এর যে ধরো কার্যকলাপ বা এর ধরো যে এর যে অভিমুখ, সেটা কিন্তু স্রোতের বিপরীতে, মানে সময়ের বিপরীতে কিন্তু এর প্রক্রিয়া চলে। ওকে, বুঝতে পারছি? এবার যদি আমি একটু ধরো যদি বোঝাতে চাই যে সময়ের বিপরীতে মানে কি, সময়ের বিপরীতে মানে হচ্ছে ধরো কোনো এমন টাইমে বা এমন একটা পরিস্থিতির মধ্যে এর মানে আবির্ভাবটা হয় বা ধরো দর্শনটা হয়, যখন ভুক্তভোগী মানুষ বা যে কালপুরুষের নাগালের মধ্যে পড়েছে, সে ছাড়া অন্য কোনো মানুষ কিন্তু তার অনুভব বা উপস্থিতি কিছুমাত্র বিন্দুমাত্র বুঝতে পারবে না। বুঝতে পারলে আমি কি বললাম? ধরো তার সঙ্গে অন্য একটা মানুষ, ধরো সেই যে মানুষটা কালপুরুষের পাল্লায় পড়েছে, তার সঙ্গে যদি অন্য মানুষও সেই জায়গায় থাকে, সে কিন্তু কালপুরুষের কোন রকম ভাইব্রেশন বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা, মানে ধরে নেন আমি আর আপনি যাচ্ছি, বাট আপনার সাথে যদি বিষয়টা হয়, তাহলে শুধুমাত্র আপনি বুঝতে পারবেন, আমি পারবো না। না না, তুমি কিছু মানে বিন্দুমাত্র বুঝতে পারবে না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে ধরো যে প্রেতের যে অন্যান্য যে আদার যে ক্যাটাগরিক্যালি যে ভাগ আছে, তাদের ধরো যদি কোনো রকম নেগেটিভ ক্রিয়া যদি কোনো ধরো মানুষের উপর যদি পড়ে, এছাড়াও কিন্তু তার সঙ্গে যদি অন্য কোনো মানুষ থাকে, সে কিন্তু হালকা হলেও সে কিছু না কিছু ফিলিংস অনুভব করবে। পুরোপুরি ধরো করলো না, কিন্তু হালকা ফিলিংস সে অনুভব করবে। ঠিক 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 আছে। যেমন ধরো মানে গায়ের লোম খাড়া দিয়ে ওঠা, একটু গা ছমছম অনুভব করা, বা ধরো একটা ঠান্ডা পরিবেশের মধ্যে একটু গরম অনুভূতি লাভ করা, এইগুলো কিন্তু তার ঘটবে। কিন্তু এই একমাত্র এই যে ধরো যে কালপুরুষ, এ যদি ধরো কোনো মানুষকে যদি মনে করে আমি মানে আমার পাল্লার মধ্যে বা গিটের মধ্যে ফেলবো, তাহলে কিন্তু সেই মানুষটা এফেক্টেড হবে, তার পাশের জন কিন্তু এফেক্টেড হবে না। আচ্ছা, বুঝতে পারছি। আর একটা কথা, এই যে কালপুরুষ, এই কালপুরুষের মধ্যে কিন্তু বোবা বলে একটা আমাদের মানে কি বলবো, একটা এন্টিটি আছে এর জগতে। আচ্ছা, এই বোবার সঙ্গে কিন্তু কালপুরুষের একটা নিবিড় যোগাযোগ আছে। ওকে ওকে, বোবা বলতে যেটা আমাদের ঘুমের মধ্যে হয়, আমাদের কিছু একটা ফিল হয়, বাট আমরা কথা বলতে পারি না, ডাকতে পারি না, তাই তো? যেটাকে তোমার আবার মানে আমাদের মেডিকেল সায়েন্সের পরিভাষায় বলা হচ্ছে স্লিপ প্যারালাইসিস। স্লিপ প্যারালাইসিস, ঠিক আছে, স্লিপ প্যারালাইসিস। কিন্তু দেখো, হ্যাঁ, স্লিপ প্যারালাইসিস কিন্তু এটা নয়। এটা যদি আমাদের অকাল্ট সায়েন্স বা স্পিরিচুয়াল সায়েন্সের উপর যদি আমরা ডিপেন্ড করে চলি, সেটা হ্যাঁ দৃষ্টিভঙ্গিতে যদি আমরা, এটা কিন্তু তোমার বোবায় ধরা। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে এটাই শুনে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এবং এই ক্ষেত্রে যদি ঘুমন্ত মানুষ কিন্তু হেঁটেও চলে যায়। হ্যাঁ ঠিক। হ্যাঁ, কিন্তু দেখো আবার একটা জিনিস, যে ধরো হেঁটে যাচ্ছে, সে কিন্তু তার নিজের বিপদের কোনো পথে যাচ্ছে না, সে কিন্তু তার গন্তব্যস্থলে কিন্তু সে পথে এগোচ্ছে চোখ বন্ধ করে। তাহলে সে যদি কোনো রকম যদি অ্যাবনর্মালিটি যদি তার মধ্যে থাকতো বা থাকে, তাহলে তো সে তো তার মানে নির্দিষ্ট পথে পারবে না, সে তো নিজেই এদিক ওদিক সেদিক করে সে তার মানে একটা বিপদ ঘটাতে পারবে। তাহলে কি করে এটা প্রযোজ্য হয়, তাই না? এবার যাই হোক, এই কথাগুলো আমি মানে বললাম তার কারণ হচ্ছে, যখন আমি ঘটনাটা বলবো, শ্রোতা বন্ধুদের বা তোমার বুঝতে এটার সঙ্গে সিমিলারিটি করতে খুব সুবিধা হবে। যে মানে এই যে বোবার সঙ্গে ধরো যে কালপুরুষের যে একটা নিবিড় যোগাযোগ আছে বা নিবিড় একটা সম্পর্ক তৈরি হয়,
সেটা কিভাবে মেলবন্ধনটা ঘটে। যাই হোক, এই যে ধরো কালপুরুষের যে পাকচক্রের মধ্যে যে ধরো পড়ে যাওয়া বা কালপুরুষের নাগালে পড়ে যাওয়া বা কালপুরুষ কি এটা অনুভূতি করা নিজের নিজের মানে কি বলবো নিজের জীবন দিয়ে, নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলতে পারো, সেটা কিন্তু আমি মানে বলছি এটা একটা শিহরণ জাগানো ঘটনা এবং যে ঘটনাটা মানে খুবই একটা স্পর্শকাতর বিষয়। আচ্ছা মানে আচ্ছা আপনি জাস্ট এটা একটু বলতে পারবেন যে কালপুরুষটা আদতে কিভাবে হয় আর কি, মানে মৃত্যুর পর বা সামথিং কিভাবে এসেছিল এই কালপুরুষটা? হ্যাঁ, কালপুরুষটা ধরো কোনো যদি মৃত মানুষের কোনো যে ধরো পরলোকগত হয়ে গেছে, ঠিক আছে, অ্যাট এনি কজ মানে কি ধরো যে পরলোকগত হয়েছে তার মৃত্যুটা মোটেই স্বাভাবিক নয়, 1 নম্বর হতে হবে। ওকে, ঠিক আছে। দ্বিতীয় কথা, সে যখন মারা যায় তার মনে অনেক রকম কামনা বাসনা সে নিয়ে মারা যায়। আচ্ছা, সেকেন্ড। হ্যাঁ, থার্ডলি হচ্ছে সেই মানুষের কোন রকম পার্টস, দেহ অর্গান, কোন পার্টস কোন জায়গায় সংরক্ষিত বা সংরক্ষিত আছে বা রাখা হয়েছে। আচ্ছা, সেটাও কোনো মানুষের দ্বারা। ওকে। হ্যাঁ, এবার সেই মানুষটা হতে পারে কোনো তোমার কি বলবো কোনো আদিভৌতিক জগতের মানুষ, যারা ধরো তন্ত্র মন্ত্র এইসব সাধনা মারফত যারা ধরো অনেক কিছু করে, পেট সাধনা করে, পূজা সাধনা করে, এরকম তো প্রচুর মানুষ আছে যারা এইসব যোগবাদী দিয়ে তাদের ক্রিয়াকর্মাদি তারা সাধন জগতে এগিয়ে যায়। ঠিক আছে, এই মানুষের দ্বারা সেই ধরো সেই এন্টিটি বা সেই আত্মা কিন্তু জেগে রয়েছে, অথবা সেই মানে সেই যে পরলোকগত হয়েছে সেই মানুষের কোনো নিকট প্রিয়জন তার কোনো জিনিসকে নিজের কাছে আগড়ে রেখে দিয়েছে, যেটা তার খুব প্রিয় বস্তু ছিল। ওকে, বুঝতে পারছি। এই যে কটা টানেই কিন্তু কালপুরুষের আগমনটা ঘটে। এবং যখন আগমনটা ঘটে, যে মানুষটাকে কালপুরুষ মনে করবে আমি দেখা দেবো বা তাকে কিছু জানানোর আছে বা তাকে দিয়ে আমার কিছু কর্তব্য করানোর আছে বা ধরো প্রতিশোধ আমি নিতে পারি, এই দুটো ক্ষেত্রে কালপুরুষ তার সঙ্গে মিট আপ করে, মানে তার সঙ্গে সাক্ষাতে কালপুরুষ আসে। এছাড়া কিন্তু কালপুরুষ অন্য কারোর পথের অন্তরায় হয় না। আচ্ছা, বুঝতে পারলে? এবার আমি বলতে চলেছি যে ঘটনাটা ঘটেছিল সেটা তোমার হয়েছিল আমাদের গঙ্গাসাগরের সাইডে। আচ্ছা, কাকদ্বীপ নামখানা এই সাইডে একটা ঘটনাটা ঘটেছিল। ওটা তোমার একটা অখ্যাত একটা গ্রাম বলতে পারো, মফস্বল নয়, আধা শহর আধা গ্রাম এরা মেশানো। আচ্ছা, মানে শহরের আধুনিকতা বা শহরের বিলাসময় জীবন কিন্তু ওখানটা এখনো পুরোপুরি গ্রাস করেনি। ওকে, এরকম একটা জায়গায় ঘটনাটা ঘটেছিল। তো ওখানে দেখবে কি অনেক আছে, হয়তো তুমি যদি গেছো কি জানি না, দেখবে অনেক হোটেল আছে, হোটেলের পাশাপাশি কিন্তু ওখানে অনেক এরকম রাস্তার উপর কিছু মানুষের বাড়িও আছে, যাই ধরো রাস্তার উপর যাদের বাড়ি, তারা কি করে ধরো একতলাটা ভাড়া দিয়ে দিল, দুতলাটায় তারা বসবাস করলো। মানে ভাড়া দেওয়া মানে কি ধরো ওখানে 12 মাস ভাড়া দিয়ে রাখে। অনেক মানুষ তো থেকে কাজ বাজ করে বা ধরো ওখানেই বসবাস করে, এরকম ব্যাপার থাকে। আর অকেশনালি ধরো কি হয়, ধরো ভাড়া উঠে গেলে ওই ঘরগুলো যখন ফাঁকা থাকে, কিছু মানুষ ওখানে গেলে ধরো যদি বলি যে ঘর লাগবে 2 দিন থাকবো বা 3 দিন থাকবো কোনো কাজে, তারা কিন্তু ঘর দেয়। আচ্ছা, এরকম ব্যাপার এরকম থাকে। মানে পেইং গেস্ট টাইপের নাকি? না, ওরা ধরো ভাড়া হিসেবে রাখে, সব মানুষকে ভাড়ায় রাখে। মানে ওখানে ধরো যারা থেকে ধরো কাজ বাজ করে বা ওখানে কিছু নিজস্ব ব্যাপারে থাকে, ভাড়া দেয়। ভাড়া দেওয়া ধরো অনেক টাইমে কি হয়, ধরো ভাড়া উঠে গেছে, ফাঁকা ঘর পড়ে আছে, তখন যদি থাকে কেউ, যদি ধরো কোনো যাত্রী যদি বলে যে আমাদের থাকার ব্যবস্থা করে দেবেন, তারা কিন্তু ঘর দিয়ে দেয় ওই 2 দিন 3 দিন 4 দিনের জন্য, এরকম ব্যাপার। বুঝেছি। ওপরটায় নিজেরা বসবাস করে, এক তলাটা বা 2 তলাটা ভাড়া দিয়ে দেয়, এরকম ভাবে একটা চলে। যেটা তোমার দেখবে ওই লাটাগুড়ি ধূপগুড়ি ওই সাইডে এরকম প্রচুর আছে, এরকম ওরা করে। যাই হোক, মূল ক্ষেত্রে আমি আসি। তখন তোমার ওই ধরো শীত পড়ছে এরকম একটা অবস্থা, শীত পড়ছে ওই নভেম্বরের শেষ কি ডিসেম্বরের শুরু। তোমার একটা বিশেষ দরকারে আমাকে যেতে হয়েছিল আমাদের নামখানা।
ওখানে কাজকর্ম সারার পর তোমার আমার যে ফেরার যে ছিল বাস ছিল, সেই বাসটা তোমার ছিল 6:45-এ, ঠিক আছে? তো যখন আমি এসে দেখলাম যে বাস বেরিয়ে গেছে, বাস আর নেই, মানে ওই দিনের মতো বাস আর নেই। কি হবে তখন? একান্ত কাজকর্ম তো হয়ে গেছে যে কাজের জন্য আমি গেছিলাম। এবার আসার পর যেহেতু কোনো বাস নেই, তার বিকল্প পথ তোমার ট্রেন, ঠিক আছে? এবার ট্রেনে ওই জায়গা থেকে ট্রেনে উঠতে গেলে মানে ভীষণ মানে মারপিট, ধাক্কা ধাক্কি করে ট্রেনে উঠতে হয়। এটা জানে যারা ওই দিককার স্থানীয় মানুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা জানে এটা। মানে খুব বিখ্যাত, মানে নামখানা থেকে ওটা বা কাকদ্বীপ থেকে ওটা মানে খুব দুষ্কর ব্যাপার। যারা মানে ডেলি প্যাসেঞ্জার করে বা যারা এই ধরনের মানে লড়াই করে উঠতে পারে তারাই পারবে, নইলে মানুষের কিন্তু যারা তো নতুন নবাগত তারা কিন্তু উঠতে গেলে তাদের মানে খুব চাপ আছে। এবার ট্রেনে করে ইজি আসা যেত, কিন্তু আমার সঙ্গে তোমার ব্যাগপত্র রয়েছে কাজের, বুঝতে পেরেছি? ব্যাগপত্র রয়েছে, কিন্তু আমার সেদিন আমার সঙ্গে যে আমার হেল্পিং হ্যান্ড সেও ছিল না, মানে আমাকে একাই যেতে হয়েছিল কাজটা করতে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে ট্রেনে করে যাওয়া যাবে না, আমাকে নেক্সট দিন আমাকে বাসে করে বেরোতে হবে আর্লি মর্নিং। আমাকে মোটামুটি ধরো 7টা বেজে গেছে, আমাকে এই রাত্রিটা আমাকে মোটামুটি কাটিয়ে নিতে হবে, একটু কাটিয়ে নিয়ে আমি পরের দিন বেরিয়ে যাবো, মানে এরকম একটা প্ল্যান হলো। আর ওখানে কি, ওখানে তোমার কিন্তু মানে টাওয়ার কিন্তু খুব ফ্ল্যাকচুয়েট করে। টাওয়ার মানে কখনো ধরো টাওয়ার থাকছে, কখনো থাকছে না, এরকম ব্যাপার। ধরো 1 ঘন্টা 2 ঘন্টা টাওয়ার থাকলো, তারপরে আবার টাওয়ার বেরিয়ে কেটে গেল। এবার আমার ধরো আমার বিএসএনএল যে সিমটা, আমার কন্টিনিউ কিন্তু টাওয়ার প্রায় ধরো 3 ঘন্টা 4 ঘন্টা টাওয়ার ছিল না। তারপরে আবার ওখানে দোকানে গিয়ে আমি গিয়ে সিম খুলে আমার কিন্তু আবার টাওয়ারটাকে আনতে হয়েছিল। যাই হোক, তো আমি চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে 7:30 বেজে গেছে, আমি যখন একটা ঘরে আমি দেখে নিই, অনেকে তো অনেক ব্যাপার হোটেল ফোটেল আছে, একটা ঘরে আমি থাকার ব্যবস্থা করে নিচ্ছি। করে এদিক ওদিক একটু ঘুরলাম, ঘুরে খাওয়া দাওয়া সারলাম, সন্ধ্যেবেলা টিফিন করলাম, চপ মুড়ি সিঙ্গারা খেলাম, খেয়ে এবার তোমার ঘর খুঁজতে গেলাম। তো ঘরও মোটামুটি একটা পেয়ে গেলাম, একটা তোমার 2তলা একটা বাড়ি পেলাম। বাড়ি বলবো, আবার তোমার হোটেলে বলা যেতে পারে। মোটামুটি ভালো, বাইরে থেকে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটায়, মোটামুটি ঢুকলাম, ঢুকে দেখলাম রিসেপশনে একজন পৌর ভদ্রলোক, মোটামুটি ধরো বয়স হয়ে গেছে 70-75 আপ বয়স, বসে আছে। আমি গিয়ে বললাম যেরকম, দাদা আজ রাত্রিটা থাকবার ব্যবস্থা একটু করবো, করে দেওয়া যাবে? বলে হ্যাঁ করে দেওয়া যাবে। ওই ধরো যখন ওই মুহূর্তে ঢুকেছি মানে কথা বলছি, মানে সঙ্গে সঙ্গে তোমার কারেন্টটা গেল অফ হয়ে, বুঝতে পারলে? সঙ্গে সঙ্গে কারেন্টটা গেল অফ হয়ে। আমি টেবিলে একটা তোমার এই টুলের ওপর বসেছিলাম, কাঠের টেবিলের ওপর একটা বসেছিলাম, সামনে একটা তোমার প্লাস্টিকের ওই যে ডাইনিং টেবিল গুলো হয় না, ওই প্লাস্টিকের ডাইনিং টেবিল ছিল। যাই হোক, আমাকে উনি বললেন এমনি চাবিটা নিন, সোজা উপরে উঠে গিয়ে ডান দিকের 3 নম্বর ঘরটা আপনি থাকবেন, ডান দিকে 3 নম্বর ঘর। তো ভালো কথা, আমি তো চাবি নিয়ে ফোনে টর্চ জেলে আমি উপরে উঠে গেলাম, সোজা তোমার উঠে গিয়ে আমাদের ডান দিকে 3 নম্বর ঘরে আমি তো ঘর খুলে ঘরের মধ্যে ঢুকে গেলাম। যাই হোক, ভালো কথা, কোনো অসুবিধা কিছু হলো না, কারেন্ট নেই, ফোনে টর্চটা জেলে বসে আছি। তারপরে একটু বাইরে তোমার বেরিয়ে বলুন, দাদা একটু আমাকে একটা বাতি বা এমার্জেন্সি লাইট আমাকে একটা ব্যবস্থা করে দিন কিছু। উনি বলেন ঠিক আছে আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। আমি ঘরে ঢুকে একটু বসলাম, উনি আমাকে একটা বড় বাতি দিয়ে গেলেন, বড় বাতি। কিন্তু আর একটা আশ্চর্য বিষয়, তখন মানে ধরো ওই যে বাদ বাকি যে আরোপের ওপর যে 6টা ঘর, টোটাল 6টা ঘর এদিক ওদিক ছিল, প্রত্যেকটা ঘর কিন্তু দরজা বন্ধ, বুঝতে পেরেছি? মানে আর আদার্স কিন্তু কোনো মানে ওখানে কিন্তু আর কোনো লোক নেই। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। ঘরে ঢুকে বসলাম, একটু বিছানার মধ্যে একটুখানি পা ছড়িয়ে একটুখানি রিল্যাক্স করার জন্য একটু বসলাম। বাতিটা জ্বেলে রেখেছি, বাতিটা জ্বেলে রেখে আমি বললাম যে ঠিক আছে বাথরুমে যাই, হাত পা মুখটা ধুয়ে নি। হাত পা মুখটা ধুয়ে নি বলে হাত পা মুখটা বাথরুমে গেলাম, ব্যাগপত্র সব রেখে হাত মুখটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এলাম যথারীতি, গামছাটা বার করে হাত মুখটা মুছে গামছাটা টাঙিয়ে দিলাম সাইডে, টাঙিয়ে দিয়ে খাটে বসলাম। বলে কি করবো ঘড়িতে দেখছি তখন তোমার বাজে 9:30, তখনও কিন্তু কারেন্ট আসেনি। ঠিক আছে, কতক্ষণ এরকম বসা যাবে?
আবার আমি নিচ থেকে বললাম দাদা যদি একটা ইমার্জেন্সি লাইট হয় খুব সুবিধা হয়, কারণ মোমের আলো একটু অসুবিধা হচ্ছে, ঘরটা পুরোপুরি ঘরটা পুরোপুরি মানে তোমার আসছে না আলোটা, একটা ইমার্জেন্সি লাইট হলে সুবিধা হবে। যে ঠিক আছে দাদা আপনাকে আমি ইমার্জেন্সি লাইট দিয়ে যাচ্ছি। যাই হোক উনি যথারীতি তোমার ইমার্জেন্সি লাইট দিয়ে গেল। ইমার্জেন্সি লাইটটা দিয়ে যেতে আমি টেবিলের ওপর তোমার ইমার্জেন্সি লাইটটা রেখে ব্যাগ থেকে কি করবো বুঝতে পারছি না, বাইরে থেকে তো খেয়েই এসছি, আর তোমার সঙ্গে আমার কিছু চিপস আছে, চিপস আর তোমার বাদাম এরকম কিছু আছে, চিপস আর বাদামই ছিল। আমি একটু চিপস খাই, আমি কি বলবো সাদা যে প্লেন আলু চিপস হয় না আর বাদাম, এইটা আমি একটু বাইরে বেরোলে খাই, এটা আমার একটা নেশা বলতে পারো। আচ্ছা যাই হোক ওই চিপসটা ঠিক আছে রাত্রিবেলা যখন শোয়া হবে তার আগে খেয়ে শুয়ে পড়বো বলে তোমার বিছনায় হেলান দিয়ে বসে ওটা ম্যাগাজিন বার করে পড়ছি। আমার ম্যাগাজিন বার করে বই পড়ছি, কারণ ফোনে তো তোমার নেট নেই, ফোনে টাওয়ারও নেই, ফোনে যে ফোন করবো বা কার ধরো নেট ঘাটবো কিছুই নেই, উপায় নেই কোনো। বই পড়ছি, বই পড়ছি, বই পড়তে পড়তে এদিকে একটু চোখে একটু ঘুম ঘুম লেগে এসছি। ঠিক আছে বইটাকে তখন তোমার পাশে রেখে দিয়ে এলাম, ঠিক আছে বাথরুমে যাই, বাথরুমে মুখ চোখে একটু জল দিই, গরম একটু হালকা হালকা গরম হচ্ছে, একটু কারেন্ট নেই, এই কিন্তু শীতকালও আছে কিন্তু হালকা হালকা অস্বস্তি হচ্ছে ভেতরে। তাহলে মুখ হাত পা জল দিয়ে আসি, মুখ হাত পা জল দিয়ে এলাম, এসে দেখি আমার যে বইটা ছিল বইটা থেকে উল্টানো, মানে আমি ধরো ঘুরিয়ে দিয়ে গেলাম বইটাকে, বইটা এসে দেখছি বইটা কিন্তু উল্টে মানে সামনাসামনি হয়ে গেছে, বুঝতে পারলে? বইটাকে আমি ধরো উল্টে দিয়ে এসেছিলাম, আমি এসে দেখলাম বইটা কিন্তু আমার খুলে গেছে। আমি হয়তো এটা মনের ভুল হতে পারে, আমি ধরো বইটাকে এরকম ভাবেই উল্টে দিয়ে ধরো আমি গেছিলাম, হয়তো আমার মনে হচ্ছে বইটা আমি খুলে রেখেছিলাম, যাই অত কিছু গা করি। আমি তোমার তখন বইটাকে আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে খাবারটাকে একটু বার করেছি, চিপসটাকে আর বাদামটাকে নিজের মনে খাচ্ছি। খেতে খেতে কি হবে, ধরো আমি তো জানি আমার পেটে কতটা আছে বা আমার প্যাকেটে কতটা আছে, এটা তো একটা সাধারণ মানুষ জানে, সে ধরো যে প্যাকেটটা যে খুলছে সে প্যাকেটটা আমার কতটা আছে তার একটা আয়ত্ত আছে কতবার আমি খেতে পারবো। আমি দুবার খাওয়ার পর দেখলাম আমার প্যাকেটের মধ্যে খাবারটা নেই, বুঝতে পেরেছি? আমি দুবার খাওয়ার পর দুবার চিপসটা মুখে দেওয়ার পর আমি দেখছি কিন্তু ভেতরে চিপসটা কমে গেল হঠাৎ। কি হলো চিপসটা কমে গেল কিভাবে? তখন মাথায় আমার একটু স্ট্রাইক করেছে যে চিপসটা কমে গেল কেন। তার মধ্যে কিন্তু আমি কোন রকম কিন্তু অনুভূতি আমার কিছু হয়নি যে কিছু আছে বা সামথিং, কিন্তু আমার কোনো অনুভূতি হয়নি, কারণ আমি নর্মাল ধরে এই বিষয়টা মাথায় আনিনি। চিপসটা কমে গেল কিভাবে? ঠিক আছে চিপসটা তো মোটামুটি খাওয়া শেষ করে প্যাকেটটা ফেলে দিয়েছি। প্যাকেটটা ওই জানলার পিছনে আমাদের একটা বারান্দা আছে, বুঝতে পেরেছি? জানলার পিছনে বারান্দা আছে, আমি ওই দরজাটা তখন খুলিনি, ওই যে বারান্দার যে দরজাটা ঘরের দরজাটা আমি খুলিনি, কারণ কারেন্ট নেই, দরজাটা খুলে কি করবো, আর ভেতরে তোমার কোনো ডাস্টবিনও নেই। ওই প্যাকেটটা আমি ওই জন্য আর ওই দরজাটা খুলে আর বাইরে না ফেলে আমি জানলা দিয়ে ওই বারান্দাতেই ফেলে দিই। আমি ঠিক আছে ওটা থাকো, কালকে আবার সকালবেলা আমি নয় ফেলে দেবো, নয়তো আমি তো সকালবেলায় বেরিয়ে যাবো, নয়তো যে আসবে সে আমার ওটা ফেলে দেবো। ওটা আমি কিছু কোনো কেটো কাটা কিছু নেই, শুধু একটা সামান্য তোমার প্যাকেট। আমি ওর মধ্যে ওখানটা দরজাটা অল্প করে একটু খুলে ফেলে দিয়েছি। দরজাটা যখন অল্প করে খুলতে গেছি দেখি দরজাটা কিন্তু আমার টাইম মানে ধরো বাইরে থেকে কিন্তু যেন দরজাটাকে ধরে আছে, মানে দরজাটা যাতে আমি না খুলতে পারি তার জন্য যেন বাইরে থেকে কিন্তু একটা ফোর্স দরজার উপর আছে। আচ্ছা ওই কি হলাম ভালো করে এবার দু হাত দিয়ে যেমন পেছার দিয়ে তাকে খুলে ফেলে দরজাটা আবার বন্ধ করে লক করে দিয়েছি। এবার আমার তখন একটু মনে হলো যে এটা কিছু গড়বড় হচ্ছে ঘটনার মধ্যে, যে ঠিক সুবিধাজনক বস্তু নেই। এবার আমি নিচে নেবে যে আমাদের যে কেয়ারটেকার বলো বা যে ছিলেন যে দেখভাল করে তার কাছে বলতে গেছি, যে কি বলতে গেছি দাদা এরকম ঘরটার মধ্যে একটুখানি অসুবিধা হচ্ছে, এরকম চিপসের প্যাকেট থেকে চিপসটা কমে গেল বা এরকম বইটাকে এরকম উল্টে রেখে গেলাম, এসে দেখলাম বইটা আবার উল্টে গেছে, কিন্তু বলতে যাওয়ার জন্য গেছি। বললাম তখন উনি বলছেন যে না 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 ওটা কোনো বিষয় না, আপনি ওসব ভাববেন না, কোনো অসুবিধা কিছু নেই, ওটা আপনার হয়তো মনের ভুল হয়েছে। আজ কোনো অসুবিধা হলে আমার ফোন নাম্বারটা নিয়ে রাখুন, ফোন করবো। আমি বললাম আমি ফোন করবো, আপনি নাম্বার দিতে, আমার তো ফোনে টাওয়ারই নেই, ফোন করবো কিভাবে রাত্রিতে আপনাকে?
যদি আমার কোনো অসুবিধা হয় আপনাকে তো আমি যদি কন্ট্যাক্ট করবো কিভাবে? আমার তো ফোনে টাওয়ার নেই। তখন ঠিক আছে, আপনার কোনো অসুবিধা হলে আমি নিচেই বসে থাকি। আর যদি দেখেন আমি বসে নেই, দেখবেন ঠিক যেখানটা বসে থাকি তার পেছনেই একটা দরজা আছে, ওই পেছনের ঘরটাতে আমি শুয়ে থাকি। আর আমার দরজা লক করা থাকে না, দরজা এমনি খোলা থাকে সবসময়। আপনি গিয়ে আমাকে ডাকবেন, কোনো অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, ভালো কথা। যথারীতি তোমার আমি ঘরে গিয়ে আবার খাটের মধ্যে শুয়েছি। যখন ধর আমি শুয়েছি তখন আমার মনে হচ্ছে খাটটা যেন নিশ্চয়ই কেউ চাগাচ্ছে খাটটাকে। মানে যখন আমার একটু তন্দ্রার মতো এসছে তখন দেখছি খাটটাকে কিন্তু একটুখানি খাট যেন উপরে উঠছে। কি হলো, মানে এটা আমার অনুভব হলো। আবার যখন চোখটা যখন ফট করে একটু মানে ঘুমের ঘোরটা কেটে গেছে, ফট করে দেখলাম মানে আমি আবার কিন্তু মানে মনে হলো যেমন একটা মানুষ ধরো যেমন রিভলভিং চেয়ারে থাকলে মাঝে মাঝে দেখেছো কি, ধরো নিচে একটু হট করে নেমে যায়। হ্যাঁ, মানে আচমকা হঠাৎ মানে কোনো ধরো কিছু লক ফক কিন্তু সবই ঠিক আছে, এরকম ওরা বাদ এই যে অনুভূতিটা, হঠাৎ আমি দেখলাম যে আমার খাট আবার কিন্তু যেরকম ছিল নিচে হয়ে গেছে। এটা এই রাত্রিবেলা মোটামুটি ধরো তন্দ্রা আসার পর 3-4 থেকে 4 বার আমার এই জিনিসটা হয়েছে। ভালো কথা, আমি তো ভাবছি, বুঝতেই তো পারছি যে একটু ডিস্টার্বমেন্ট এখানে কিন্তু হচ্ছে, ভালো রকমের ডিস্টার্বমেন্ট হচ্ছে। এই ঘরটাতে আমার থাকাটা ঠিক হচ্ছে না। আমি নিচে গিয়ে ঘরটা চেঞ্জ করার কথা বলি যে এখন মোটামুটি 11:30-12টা বাজে, আমাদের রাত্রিটা আমার কাটাতে হবে, থাকবো কিভাবে? এবার তো বলে একটু তো মোটামুটি আমার একটু ঘাবড়ে গেছি। যে ধরো পাশেই আমি খাটেতেই আমি জলের বোতলটা রেখেছিলাম, জলটা নিয়ে খেতে যাবো, দেখি জল নেই, জল শেষ, ফাঁকা। কিন্তু আমাকে কিন্তু নিশ্চয়ই কিন্তু জলের বোতলটা কিন্তু পুরোপুরি ভরা দিয়েছিল, বুঝতে পেরেছি? কি হলো, জলটা শেষ হলো কি? তখন আমার এটা মাইন্ডে এলো যে আমি মানে বাথরুমে গিয়ে মানে ওই জলেই মানে মুখ টুক ধুয়েছি। আমার একটু আছে, আমি তোমার মানে কোথাও গেলে খাবার জলে একটু মুখ টুক ধুই। আচ্ছা, আমি তাহলে ভাবলাম কি খাবার জলে মুখটা ধুয়েছি, তারপর আবার ভাবলাম যে খাবার জলে মুখটা ধোবো কি করে, জল তো আমি পরে নিয়ে এসেছি। মুখ ধোয়ার পরে আমি যখন না হলাম তখন আমি জলের বোতল এনেছি। মানে এরকম একটা দোটানার মধ্যে আমি ছিলাম। যাই হোক, ঠিক আছে, আর একটুখানি কিছুক্ষণ আমি দেখি কি কন্ডিশনটা হয়, তারপরে একটা পদক্ষেপ নেবো। ঠিক আছে, তখনও কিন্তু কারেন্ট আসেনি, আমি চিন্তা করো, কারেন্ট নেই। আচ্ছা, তিল নাও, তখনও কারেন্ট নেই। ভালো, এবার ঘড়ি থেকে যখন ধরো আমি মোটামুটি ঘড়িটার দিকে যখন তাকালাম ফোনে, তখন দেখলাম বাজে 2:30 বাজে। তখন আমি দেখছি তার আগে ধরো মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে আমার মনে হচ্ছে বুকের ওপর কেউ যেন বসে আছে, বসে আছে। হ্যাঁ, বুকের ওপর আমার কিন্তু মশারি টাঙানো আছে, বুঝতে পেরেছো? আর খাটের উল্টো দিকে একটা ওই শোকেসের মধ্যে আয়না ফিট করা আছে, শোকেসের মধ্যে। আর যেহেতু মোমবাতি জ্বলছে, সামনেই মোমবাতিটা টেবিলের টুলের ওপর রাখা আছে, ডাইরেক্ট কিন্তু মোমবাতির যে আলোটা কিন্তু আয়নার দিকেই পড়ছে। আচ্ছা, আর আয়নার দিকে পড়ছে, আয়না থেকে কিন্তু বিছানাটা কিন্তু সঠিক দেখা যাচ্ছে। আমি মানে অনুভব করছি আমার কিন্তু বুকের ওপর ক্রমশ একটা চাপ, ঊর্ধ্ব একটা চাপ কিন্তু আমার বুকের ওপর পরিষ্কার পড়ছে, বুকের ওপর। এবং সে কিন্তু আমার গলাটা টিপে ধরার চেষ্টা করছে, কিন্তু গলাটা টিপতে পারছে না। গলাটা টিপে ধরার চেষ্টা করছে, হাতটা নিয়ে যাচ্ছে, কিন্তু হাতটা আবার ওখান থেকে কিন্তু ব্যাক হচ্ছে। এটা কিন্তু আমি অনুভব করছি। এবং আমি যখন আমার নিজের শরীরের দিকে দেখছি তখন কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, তখন কিন্তু আমার শরীর কিন্তু কিচ্ছু নেই, ফাঁকা, গায়ে আমার চাদর দেওয়া আছে, আর কিচ্ছু নেই। কিন্তু ওই মুহূর্তে আমার যখন আয়নার দিকে যখন চোখ পড়েছে, আমি দেখলাম একটা কালো অবয়ব কিন্তু আমার বুকের উপর বসে আছে, পরিষ্কার আয়নাতে দেখছি। মানে ব্যাপারটা বুঝতে পারছো? আয়নাতে দেখছি, ঠিক আছে, আয়নাতে দেখছি, কিন্তু আমি কিন্তু আমার শরীরের দিকে যখন তাকাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি না কিচ্ছু। এই হয়ে যাবে। এবং যে অবয়বটা ছিল গায়ে পুরো লোমে মানে ভর্তি, যেরকম ওই হনুমান বাদরদের যে লোম হয় সেই রকম পুরো নিখোঁজ লোম, পুরো হোল বডি। আচ্ছা, হোল বডি এরকম লোম। এবং তোমার মানে মুখটাও কিন্তু চোখ মুখটাও দেখা যাচ্ছে না, পুরোটাও কিন্তু লোমে ভরা, এইরকম মানে ওই মোমবাতিতে যতটা দেখা যাচ্ছে। তো ওই এরকম যখন পরিস্থিতি হচ্ছে তখন কিন্তু আমি তোমার ভেতরে মানে আমার মায়ের নাম জপ করছি, বা আমাদের গায়ত্রী মন্ত্র আমি কিন্তু হাতে পড়তে পেঁচিয়ে কিন্তু গায়ত্রী মন্ত্র জপ করছি। ঠিক আছে, গায়ত্রী মন্ত্র জপ করছি, আর আমার গুরু মন্ত্র আমি কিন্তু জপ করছি কন্টিনিউ। তো এই কন্টিনিউ যতক্ষণ আমি 108 বার করবার পর আমি দেখলাম যে আমার ভাতটা কিন্তু কিছুটা লাঘব হলো, ভাতটা লাঘব হলো। কিন্তু আমি যখন তাকিয়ে দেখছি কিন্তু এখনো দেখছি ও কিন্তু বসে আছে আমার বুকের ওপর। মানে এটা আশ্চর্য এরকম ব্যাপার। মানে আমার ভাতটা নেই,
কিন্তু আমি ওইদিকে যখন তাকাচ্ছি তখন দেখছি কিন্তু ও সেম হয়ে বসে আছে। তখন আমি বুঝতে পারলাম ওর ছায়াটা কিন্তু আমার মানে এখনো আমার দেহ থেকে কিন্তু সরেনি, ও সরে গেছে, ওর ছায়াটা কিন্তু আমার উপর এখনো, ওর মানে ছায়া বলতে কি বোঝাচ্ছি, দৃষ্টিটা, ওর দৃষ্টিটা কিন্তু আমার শরীরের উপর রয়েছে। যাই হোক, আমি ওখান থেকে তো উঠে বসলাম, বসে আমি ব্যাগ থেকে আমার মালা বার করলাম, মালা বার করে আমি বসে জব টপ করলাম কন্টিনিউ। জব করার পর আমি দেখলাম আয়নার দিকে তাকিয়ে আর কেউ নেই, ক্লিয়ার হয়ে গেছে আয়না। আচ্ছা, মানে মেইনলি আপনি আয়নাতেই দেখেছিলেন? আয়নায় দেখেছিলাম, আমি কিন্তু সম্মুখে চোখে দেখিনি। ওকে, ঠিক আছে। যাই হোক, এবার আমি উঠে, যখন আমি একটু উঠে গিয়ে এবার বাথরুমে গিয়ে মুখ চোখে জল ফল দিয়ে আমি নিচে নেমেছি। তখন ওই বাজে ধরো 2:30 থেকে 3টে, 3:45 বাজে। আমি নিচে নেমে গিয়ে দেখছি উনি ভদ্রলোক ওই টেবিলের ওখানে তোমার এটা বসানো আছে, মোমবাতিটা বসানো আছে, আর তার সঙ্গে জিনিস লাইটে বসানো আছে, কিন্তু উনি নেই। ঠিক আছে, আমি তো জানি উনি বলেছেন যে না থাকলে পাশের ঘরে ওনার পিছনেই ঠিক দরজা ছিল, দরজার ভেতরে উনি আছেন। আমি তো গিয়ে দরজাটা এরকম নড়া মানে 2-3বার এরকম নক করে আমি ডাইরেক্ট ঢুকেছি ভেতরে, দেখি উনি ভেতরে শুয়েছিলেন। আমি ওনাকে, দাদা একটু উঠুন, দাদা একটু উঠুন। কি হয়েছে, কি হয়েছে, কি বাবু কোনো সমস্যা হয়েছে তোমার? আমি সমস্যা বলতে আমার রাত্রিবেলা একটু খুব ঘুমের ডিস্টার্ব হচ্ছে। ওনাকে তো অত কথা ডিটেলসে বলিনি আর। বলছি আমার ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছে। বলছি কি রকম ঘুমের ডিস্টার্ব? আমি তো অনেক শরীর খারাপ হচ্ছে, ওষুধ কি দেবো, পেটের প্রবলেম হচ্ছে না, কোনো কিছু অসুবিধা হচ্ছে না, আমার একটু অস্বস্তি কাজ হচ্ছে, আমি কি এইখানটা রিসেপশনে শুতে পারি? কেন আমি বলছি। বলছে কেন তোমার কি হচ্ছে? আমার ঘরটা কিন্তু সমস্যা হচ্ছে। তখন বলছি যে, আমি বললাম যে, তখন উনি ভদ্রলোক আমাকে উল্টো নিজে বলছেন, তুমি এক কাজ করো, আমার সঙ্গে শুতে পারবে? কেন শুতে পারবো না, আপনার ঘরে আমি শুতে পারবো, কোনো অসুবিধা কিছু নেই। তখন বলছে ঠিক আছে ঠিক আছে, তুমি শোয়ার আগে একবার চলো, আমি তোমার ঘরটা একবার দেখবো, ভদ্রলোক আমি বলছি। বুঝতে পারলে? চলুন চলুন, ভালো তো, গেলে তো একবার খুব সুবিধা হয়, তাহলে দুজনে আছি, একবারে ব্যাগপত্র সব জায়গায় নিয়ে চলে আসবো না দিয়ে, নিয়ে এখানে আপনার সঙ্গে থেকে রাত সকালবেলা আমি বেরিয়ে যাবো। উনি গেছেন, উনি গিয়ে বলছেন যে ঘরটা ঢুকেই বলছে এই ঘরটা, মানে ঘরটা মানে ধরো পা দিয়ে বলছি এই ঘরটা। আচ্ছা এই ঘরটা মানে আপনি তো এই ঘরটা আমাকে দিলেন, তো আপনি তো আমাকে এই ঘরটা দিলেন, আপনি বলছেন এই ঘরটা। বলছি বাবা বড় ভুল হয়ে গেছে আমার, তখন বলছি। বুঝতে পারলে? বড় ভুল হয়ে গেছে। বড় ভুল হয়ে গেছে কি বলছি, কি ভুল হয়ে গেছে? বলছে এই ঘরটা আমি কোনোদিন কাউকে ভাড়া দিই না, এই ঘরটা উনি কাউকে ভাড়া দেয় না। আমাকে ভুল করে তোমার 2 নম্বর ঘরটা না বলে 3 নম্বর ঘরটা বলে দিয়েছিল। আচ্ছা, এই হচ্ছে কেস। কিন্তু চাবিটা কেন? হ্যাঁ, চাবিটা ওই 3 নম্বর ঘরেই চাবি আমাকে দিয়েছে। মানে ভুল করে টোটালটাই ওই যে 3 নম্বর ঘরে তো কাউকে ঢোকানোর কথাই নয়, ওখানে 3 নম্বর ঘরেই চাবি আমাকে দিয়ে দিয়েছে। 2 নম্বর ঘর চাবি দেয়নি, 2 নম্বর ঘরও বলেনি, 2 নম্বর চাবিও দেয়নি আমাকে, কিন্তু টোটালটাই 3 নম্বরই আমাকে কিন্তু ও দিয়ে দিয়েছে। এটা ভুল করে দিয়েছে বা ওকে দিয়ে দিয়েছে আমি সেটাও জানি না। আচ্ছা, বুঝতে পারলে? যখন ধরো আমি যখন ওর সঙ্গে আলাপ কথা বললাম বা আমার যখন ধরো চাবিটা দিল বা নাম সব কিছু করলো, তখন কিন্তু ওকে আমি দেখেছিলাম একটু অপ্রকৃত অবস্থায় ছিল, মানে খুব স্টেডি ছিল না, মানে এরকম ব্যাপার। না চাবিটা নাও, নিয়ে 3 নম্বরে ঢুকে যাবো, এরকম টাইপের একটা জড়িয়ে একটা, বা ধরো ড্রাঙ্কার হয়ে যেরকম মানুষ বলে সেরকম ভাবে কথা বলেছিল। তারপরে যখন তার সঙ্গে যখন আবার ধরো 2-3বার মিট করি, তখন কিন্তু তার মধ্যে কোনো রকম ওই ভাবটা আমি লক্ষ্য করিনি যে ওনার মধ্যে কোনো রকম উনি মাদকাসক্ত হয়েছিলেন, এরকম কোনো ব্যাপার ছিল না। কেন এই ঘরটা দেওয়া যাবে না? বলছে এই ঘরটা আমি কাউকে দিই না, এই ঘরটা আমার বন্ধ থাকে, তুমি তাড়াতাড়ি জিনিসপত্রগুলো নিয়ে আমার সঙ্গে নিচে চলো। তখন আমাকে বলছি সে তো আপনার সঙ্গে নিজে যাবোই, কিন্তু আমাকে তো আপনাকে বলতে হবে যেটা কি ঘরটা কি হলো, এই ঘরটা দেন না কেন, কি ঘরটার মধ্যে কি বিশেষত্ব আছে যে আপনি কাউকে ঘরটা দেন না। তো আমাকে ওই ফার্স্টে আমাকে একটা কথা বললো, আপনি কি পুজো পাঠের সংক্রান্ত এই ধরনের কাজকর্ম করেন? আমাকে তখন বললো বুঝলো। হ্যাঁ আমি তো পুজো পাঠের মধ্যেই আছি, আমি সাধনা করি। তখন বলছে আচ্ছা বুঝলাম। তখন আমাকে এই কথাটা উনি বললো, বুঝছো? আমি বুঝলেন মানে কি বলছে? ঠিক আছে তুমি আগে এখানে দাঁড়িয়ে কিছু বলা যাবে, নিচে চলো, এখানে কিছু বলা যাবে না। যখন মানে ঘর থেকে বেরোবো, মানে ওই যে বলেছিলাম না জানলা দিয়ে আমি তোমার ওই চিপসের প্যাকেটটা ফেলেছিলাম, ওই জানলাটা মানে অটোমেটিক নিজে থেকে দম এরকম অটোমেটিক হয়ে গেল প্রায় 7 থেকে 8 বার দরজাটা। আচ্ছা, দরজাটা এরকম 7 থেকে 8 বার হয়ে গেল। লোকটার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকে গিয়ে খাটের মধ্যে লাভ মেরে উঠে দরজাটাকে ভেতর দিকে ছিটকিনিটা মেরে দিয়ে আমাকে বললো তাড়াতাড়ি ঘর থেকে বেরো ভদ্রলোক। তো যাই হোক,
বেরিয়ে গেলাম, বেরিয়ে তোমার সমস্ত কিছু আমার জায়গায় ছিল আমি সমস্ত নিয়ে নিয়ে চলে এলাম। বললাম যে ঠিক আছে, রাত্রিবেলা তো আর কিছু ঘুম হবে না, তো ওই আপনার সঙ্গে ওই ঘরটার মধ্যে আমি থেকে যাচ্ছি। তো দাদা দিদি বললো ঠিক আছে, তো আপনাকে তো থাকতেই হবে, আমারই তো ভুল হয়েছে ঘরটা দেওয়ার। আমি যে ঘরটার কি ঘটনাটা আমার তো বললেন না, বলে আমি বলবো কাল সকালে বলবো, সূর্যটা আলো ফুটলে তবে বলতে পারবো, তার আগে বলতে পারবো না। ঠিক আছে, বলতে হবে না। তোর ঘরে গিয়ে আমি যথারীতি শুয়েছি, শুয়ে ওই দরজাটা ভেতর থেকে তোমার ওরকম করেই যেরকম সেম ভাবে ছিল সেম ভাবে দরজাটাকে ভেজানো রয়েছে। ভদ্রলোক শুয়ে পড়েছে, আপাদ মস্তক তোমার কম্বল মুড়ি দিয়েছে, আপাদ মস্তক। মানে অনেকে দেখেছি পুরো হয়তো মুখ ফুক সবকিছু ঘিরে শোয়, মানে মুখটাকেও পুরো ঘিরে নেয়, ও ঘিরে শুয়েছে। আমি গায়ে চাদরটা রেখে হালকা করে শুয়ে আছি। ওই ঠিক ধরো একটু তন্দ্রার মতো লেসছে, তন্দ্রার মতো যখন এসছে আমি দেখছি অটোমেটিক দরজাটা কিন্তু খুলছি আর বন্ধ হচ্ছে, দরজাটা খুলছি আর বন্ধ হচ্ছে দরজা অটোমেটিক। আচ্ছা, তখন চিন্তা ভাবনা করলাম যে হয়তো বাইরে থেকে হাওয়াও আসতে পারে, যেহেতু ওদিককার জানলা একটা খোলা আছে, জানলা দিয়ে হাওয়া আসবে, দরজা এরকম এদিক ওদিক হবে কেন, এরকম হচ্ছে কেন দরজাটা। ওকে আর ভদ্রলোককে না বলে আমি উঠে দরজাটাকে আবার ভেতর থেকে লক করে দিয়েছি। আমি ও যা বলে বলুক, রাত্রে ডিস্টার্বেন্স হচ্ছে খুব, দরজাটাকে ভেতর থেকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে শুয়েছি, তখনই তোমার জেনে কারেন্টটাও চলে এসেছে। দরজাটা যখন বন্ধ করেছি কারেন্টটা চলে এসেছে, কারেন্টটা চলে আসতে ভালো হয়েছে। আমি তোমার ভেতরে একটা ডিম লাইট অন করে, লাইট ফাইটগুলো সমস্ত কিছু অন করে অফ করে দিয়ে আবার বিছানার মধ্যে শুয়েছি। এবার ওই সাইডে ওই পেরেক দিয়ে যে দেয়ালে থেকে পেরেক পুঁতে পুঁতে এরকম জামা কাপড় ঝোলানোর ব্যবস্থা থাকে অনেক জায়গা, পানিটা মতো হবে, ওইখানে ওই ভদ্রলোকের জামা প্যান্ট মামলার সব পরপর পরপর টাঙানো আছে। আমি দেখছি অটোমেটিক ওইখান থেকে ওই জামা প্যান্ট গুলো কেউ একটা নিচে ফেলছে আবার তুলছে, মানে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু ধরো পড়ছে আবার কিন্তু ওখানে চলে যাচ্ছে, পড়ছে ওখানে যাচ্ছে, ধরো জামাটা পড়লো তো আবার দেখলো জামাটা ওখানে উঠে গেল, এরকম হচ্ছে, এরকম মানে কন্টিনিউ হচ্ছে। ভালোই তো বুঝতে পারছি যে কিছু না কিছু একটা ঘটনা ঘটছে, মানে ঘরের মধ্যে একটা কিছু নেগেটিভিটি কিন্তু ভালো রকম চলছে। তো ভদ্রলোককে আমি দাদা একটু উঠুন তো, এরকম করে হাত দিয়ে ঠেলেছি, উঠে বসলো। বললাম যে ঘরের মধ্যে একটু প্রবলেম হচ্ছে। আপনার এখানে প্রবলেম হচ্ছে? হ্যাঁ প্রবলেম হচ্ছে বলে তো আপনাকে আমি ডাকলাম, মানে এত রাত্রি হলে আপনাকে আবার আমি ঘুম থেকে তুলবো কেন, কি প্রবলেম? এই যে প্রবলেম যে দরজাটা তো আপনি ভেজিয়ে রেখেছিলেন, সেই দরজাটা বারংবার এরকম খুলছে পড়ছে হচ্ছিল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছি। বলে আপনি কেন বন্ধ করছেন? আমাকে তখন বলছি আমি তো বন্ধ করার আপনাকে আমি বলেছি বন্ধ করতে, দরজা আপনি খুলে রাখুন। তখন আমাদের লোকটা এরকম বলছি, আরে আমার তো ডিস্টার্ব হচ্ছে বলে দরজাটা বন্ধ করেছি, আমি দরজাটা খুলে দিন, কোনো অসুবিধা কিছু হবে। এখন দেখুন আপনার জামা প্যান্টটা না অটোমেটিক নিচে পড়লো আর উঠলো, এরকম দুবার আমি দেখলাম। কি বলছেন আপনি? আমাকে বলছি আপনি কি অল্প একটু খেয়ে আছেন? আমাকে বলছি আপনি কি বলছেন আমি খেয়ে আছি আপনার মনে হচ্ছে? রাত্রির 3:30 বাজে। আমি ওকে বললাম আমি তো পরিষ্কার দেখলাম বলে আপনাকে আমি বলছি, এবং ওখানে আপনার যে হেডফোনটা ছিল সেটাও নিচে পড়েছে উঠেছে, আমি এটা দেখেছি। ওদেরকে বললাম ওই ছাড়ুন শুয়ে পড়ুন, আর কোনো কিছু হবে না, আমি শুন, কোনো চিন্তা নেই, শুয়ে থাকুন, অসুবিধা হলে আমাকে ডাকবে। ঠিক আছে বলে দাদা শুয়ে পড়লাম। ঘুম তো কিছুই হলো না, ওই পরিস্থিতি আর কি ঘুম হবে, কিছুই ঘুম হলো না, এদিক ওদিক সেদিক করলাম। রাত্রিবেলা যথারীতি আর কোনো ডিস্টার্বেন্স কিন্তু হয়নি, কারেন্ট এসে যাওয়ার পর আর কোনো সমস্যা হয়নি, ডিম লাইটটা জ্বলছিল ভালো। এবার ভোর হলো, ভোর হওয়াতে আমি উঠলাম 5:30 6টা বাজে, তখন উঠলাম। উঠে ভদ্রলোক তো দেখলাম তার আগে আমার ওঠার আগে উঠে পড়েছেন। আমিও মুখ টুক ধুয়ে হ্যান ত্যান করে সবকিছু কমপ্লিট করে বেরোবো বলে এবার রেডি হচ্ছি, আমার খবর পড়ছি, ব্যাগপত্র সব বেরোচ্ছে। দাদা আপনাকে তো বলতে হবে যে আপনি কাল রাত্রিবেলা যে ডিস্টার্বেন্সের মধ্যে আমি পড়লাম, এটা কি হলো ব্যাপারটা, এটা তো আমাকে জানতে হবে। আপনি যে কালকে আমার কিছু বললেন না, কালকে আমার খুব অস্বস্তি কাজ করেছে, এবং আমাকে যে আমার উপর যে ধরেছিল বা আমার উপর যে চেপে বসেছিল, তার জন্য আমি তো কালকে আমার তো খুব বড় বিপদ ঘটে যেত। তোমাকে বিপদ ঘটেনি আমার, আমি সাধন ভজন করি। হ্যাঁ ভাগ্য বলতে পারো, বা তারা সাধন ভজন করি বলে একটা গাঠ পেয়েছিলাম আমি, যেটা তো একটা খুব বড় বিপদের মধ্যে পড়ে আছি। কি ব্যাপারটা আপনাদের এখানকার এই যে ঘরটার মধ্যে আমি গেলাম, আপনি ওখান থেকে তুলে নিয়ে চলে এলেন, আর অন্য ঘরে আমাকে থাকতে দিলেন না, তারপরে বলেন এই ঘরটায় কেন ঢুকেছো, আপনি আমাকে চাবি দিয়ে আমি তাই ঢুকলাম, আমি তাহলে আপনার থেকে চাবি নিয়ে ঢুকিনি, কি ব্যাপারটা কি আছে?
আর মানে এটার পিছনে কি বলতো একটা পুকুরও আছে, ওই যে আমরা যে জায়গাটা ছিলাম আমি ওইখানে পুকুরও আছে, সকালবেলা আমি দেখলাম পুকুরও আছে, অনেকটা জমিও আছে, চাষবাসও হচ্ছে অল্প অল্প। তখন আমি বললাম যে ব্যাপারটা কি এটা বলুন তো। তখন বলছে ব্যাপারটা আপনাকে আমি বলছি কিন্তু এখানে আমি বলবো না, বাগানের সামনে চলুন, বাগানে চলুন। বাগানে গেলাম এখানে, ওই বাগান থেকে কিন্তু ওই গোপরের যে ঘরের যে বারান্দাটা কিন্তু দেখা যায়, বুঝতে পারলে তো? উপরে যে বাগানটা, যে আমি যে ঘরটা ছিলাম ওই বাগানটা থেকে কিন্তু ওই পুকুরটা নিচে বা ওই নিচে যে বাগানটা দেখা যায়। আমি রাত্রিবেলা সকাল অত দেখিনি কিছু, আচ্ছা আমি যাইনি। আমাকে গিয়ে বললো এইখানে এই হোটেলটাতে তোমার ওর নিজস্ব হোটেল ছিল না, ওটা ও নিজস্ব, ও হোটেলের কিন্তু মালিক নয়, আর ও হোটেলের কেয়ারটেকারও নয়, ও হোটেলে তোমার রান্নার কাজের জন্য এসেছিল। আচ্ছা, ঠিক আছে, রান্নার কাজের জন্য হোটেলেও এসেছিল, এবং ওর সঙ্গে ওর মানে একজন মানে কি বলবো, ওর অন্তরঙ্গ একজন বন্ধু থাকতো, ওই বন্ধু নিয়ে এসেছিল হোটেলটা। সে তোমার কাজ করতে হচ্ছে ওই লোক ধরে আনা, তার কাজ ছিল ওই ধরো স্টেশন থেকে বলো বা জেটি ঘাট থেকে বলো, ওরা লোক ধরে আনতো ওই ছেলেটা। আচ্ছা, লোক ধরে আনতো আর এ করতো কি ওই তোমার রান্নাবাড়ির কাজ করতো। আর ও যদি লোক ধরে আনতো ওই সমস্ত কিছু, ওই হোটেলে চাদর পরিষ্কার করা থেকে শুরু করে লোককে কোন ঘর দেওয়া থেকে শুরু করে এইসব ওই ছেলেটা করতো, একটা ওর যে বন্ধু ছিল সে করতো। আর ও হোটেলে যারা আসতো ওদের রান্নাবাড়ির ডিপার্টমেন্টটা দায়িত্বটা ওর কাজে ছিল পুরোটা। হ্যাঁ, এই ভদ্রলোকের, এই বয়স্ক ভদ্রলোকের। আচ্ছা, আর ওই ওর সঙ্গে যে বন্ধু ছিল তার কাজ ছিল লোক ধরে আনা বা হোটেলে কাজে কোথায় কোন ঘর দেবে, কি দেবে না দেবে সেইগুলো সব দেখানো। এবং মানে ওর জন্যই কিন্তু হোটেলটা চলতো, ওই ভদ্রলোকের জন্য। আচ্ছা, যেহেতু কি ও ধরো ধরে আনতো, ওরই তো মেন দায়িত্বটা ছিল কে থাকবে না থাকবে। এ কি একে লোক এলে তবে রান্না করবে, লোক না এলে রান্নাটা কার জন্য হবে? সেটাই। আর ওইসব জায়গাটা যেহেতু ভেতর দিকে, তো খুব যে লোক তো চেনেও না জানেও না, লোককে ধরে আনতে হতো, খুঁজে খুঁজে ধরো গিয়ে হাঁকতে হতো, বা এরকম ধরো বলতে হতো জায়গা আছে আপনারা থাকবেন, বা এরকম ঘর পাচ্ছেন না চলুন, এই জানতে পারছিল। এবার ওইখানে তোমার 7 থেকে 8 জন মতো একটা বন্ধুদের দল এসেছিল, বন্ধুদের দল, পিকনিক পার্টি বললো বা ট্যুর পার্টি বললো, 7 থেকে 8 জন একটা বন্ধুর দল এসেছিল। ওই দলটাকে ওরা ওই লোকটা নিয়ে আসে, ধরে নিয়ে আসে, মানে ওকে বলেছে থাকবার ব্যবস্থার জন্য নিয়ে এসছে। এবার ওরা তোমার নিয়েছিল হচ্ছে তোমার 2টো ঘর নিয়েছিল, 6 জন বন্ধু মিলে 2টো ঘর নিয়েছিল, 2 নম্বর আর 3 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর, ঠিক আছে, ডান দিকে 2 নম্বর 3 নম্বর 2টো ঘর নিয়েছিল। আচ্ছা, এবার কি ওই 2টো ঘর খুলে দেওয়ার পর একটা ঘরের মধ্যে সবকটা বন্ধু যায়, বন্ধু গিয়ে বসে আর একে বলে যে তুমি আমাদের জল টল হ্যান ত্যান একটুখানি দিয়ে যাও, জল একটু দিয়ে যাও, একটু এইসব দিয়ে যাও বলেছিল ওই ভদ্রলোক। ঠিক আছে, যেটা দিদি তোমার জল টল সবকিছু যা যা নিয়ে যাওয়ার সবকিছু নিয়ে যাওয়ার জন্য গেছে। ওই ঘরের জানলাটা তোমার ছিল ভেজানো, হাফ ভেজানো। তো হঠাৎ কি হলো, এটা যেন বোমানি শব্দ করতে ওর চোখটা ওই জানলার দিকে গেছে, জানলার দিকে। তখন দেখছি ওই যে মানে ওই 6 জনের মধ্যে একটা ছেলেকে কিন্তু 5 জন মিলে তোমার খুন করছে, মার্ডার করছে। আচ্ছা, বুঝতে পারলে? মারছে, ও দেখতে পেয়েছে। ও দেখতে পেয়ে তো ঘরের ভেতর ও পরে আর চিন্তা করেনি, ঘরের ভেতর গিয়ে ঝাঁপিয়ে পড়েছে ওকে ধরবার জন্য কি হচ্ছে তা বলতে বলতে ওকেও কিন্তু ওরা কিন্তু শেষ করে দিয়েছে ওখানে। আচ্ছা, দুটো একসঙ্গে কিন্তু ওখানে মানে নারকীয় ঘটনা ঘটে গেছে কিছু সময়ের জন্য, কিছু সময় ব্যবধানে দুখানা নারকীয় ঘটনা কিন্তু ওই ঘরের মধ্যে 3 নম্বর ঘরের মধ্যে কিন্তু ঘটে গেছে দুটো। আচ্ছা, করবার পর ওই যে ছেলেগুলো ছিল তারা দিনান দেয়ার ওই ঘর থেকে কিন্তু ওরা বেরিয়ে এসে ওরা 2 নম্বর ঘরের মধ্যে ঢুকে যায়। 3 নম্বর ঘর থেকে বেরিয়ে এসে তালাটা দিয়ে 2 নম্বর ঘরের মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে ওই 2 নম্বর ঘরের মধ্যে ওরা ছিল। আর 3 নম্বর ঘরে কিন্তু ওরা ঢোকেনি, 3 নম্বর ঘরেরও কিন্তু ভাড়া ওরা দেয় যাওয়ার দিন। আচ্ছা, এবার এই যে ঘটনাটা হওয়ার এই যে ধরো এই যে মুহূর্তের মধ্যে এই যে আরেকজন যে রাধুনী ছিল, এই যে বয়স্ক ভদ্রলোক, সে তো আর ওই ওর যে সহচরীদের খুঁজে পাচ্ছে না, কোথায় গেল। ও জানে হয়তো লোক আনতে গেছে, দোকানে ধরো সে ফিরছে না। এরা তো ধরো গল্প করে দিয়েছে দুখানে কি হাওয়া, দুটো হাওয়া হয়ে গেছে। এবার এরা আর মানে ওকে বুঝতেই দিচ্ছে না যে ওদের পাল্লায় পড়ে ও শেষ হয়েছে, নর্মাল আছে একদম।
ও রান্না বাড়ি করিয়েছে, হ্যান করেছে। এই তো সব বেচারা খুব চিন্তায় পড়ে যায়, তখন তো ফোনও নেই, কিছু নেই, যোগাযোগ করবে। অনেক বছর ধরো 50-60 বছর আগেকার ঘটনা। কি হলো না হলো হ্যান ত্যান খুব রাস্তা বেরোচ্ছে, খুঁজছে, হ্যান করে কিছু জায়গায় পাওয়া যায় না। তো বেরিয়ে তোমার ওই যে বাদবাকি যে 5 জন ছিল তারা আবার পরের দিন কিন্তু ওখান থেকে চলে যায় বিরাঙ্গিয়ার। পরের দিন মানে ওদের থাকা হয়ে গেল, ঘর ছেড়ে বেরিয়ে গেছে। এবার এ তো আর ওর ওই যে রাধুনি, এই ওর যে তোমার দেখভাল করা যে সেটাকে খুঁজে পাচ্ছে না, তার দিকে তোমার বলার কথা সব কিছু হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে। ও হঠাৎ ও এবার আশপাশ গুলো ভালো করে খুঁজেছে, কিছু পাইনি। হঠাৎ তোমার দুদিন দিকে চান করতে যে পুকুর আছে, চান করতে যাওয়ার পুকুরে ও যখন গেছে, গিয়ে দেখছে একটা তোমার বডি ভাসছে। বুঝতে পেরেছো? একটা বডি ভাসছে, একটা বডি ভাসছে, আর একটা বডি তোমার জঙ্গলে ঝোপে পড়ে আছে। তার আগের দিন কিন্তু ও কিন্তু ফলো মানে চোখে পড়েনি ওদের, ও ভদ্রলোকের চোখে পড়েনি, আর দু একজন যারা খুঁজে তাদেরও চোখে পড়েনি। তখন দেখতে পেয়েছি, তখন দেখতে পেয়ে তো ওদের মানে মাথায় হাত পড়ে গেছে যে দুখানে এরকম কিভাবে এত বড় বিপদ ঘটে গেল। নিশ্চয়ই তো চান করতে গিয়ে এরকম মারা যায়নি, দুজনেই সাঁতার কাটতে পারে। ওই আরেকজন সাঁতার কাটতে পারে কি জানি না, কিন্তু এ তো একবারে পাবর লোক সাঁতারের। এ তো ওই নিশ্চিত পুকুরে দুজন মরার মতো লোক নয়। আর কোনো দেহে কোনো তোমার আঘাতেরও চিহ্ন নেই, যে ধরো কি প্রমাণ করবে, আঘাতেরও চিহ্ন নেই। খুনটা তো তোমার হয়েছে শ্বাসরুদ্ধ করে, বুঝতে পারলি? শ্বাসরুদ্ধ করে খুনটা হয়েছে, আঘাতের চিহ্ন পাবে কোথা থেকে? তো ওই জিনিসটা দেখবার পর মানে ওর তো খুব মানে খারাপ অবস্থা, মাথা ঘুরে গেছে, হ্যান হয়ে গেছে। তারপর সবকিছু যা হওয়ার সাধ্য শান্তি সমস্ত কিছু কমপ্লিট করা সবই হয়। কিন্তু ওই ঘরটা থেকে কিন্তু ওই মানুষটার আত্মা কিন্তু বেরোতে পারিনি ওই ঘরটার মধ্যে থেকে। ওই ঘরটা থেকেই ওর কামনা বাসনা নিয়ে ওই ঘরটা থেকে ও মারা যায়। বুঝতে পেরেছি? মানে ও তখন কন্টিনিউ কাজের মধ্যে ছিল, মানে ওরা আবার ওই লোকগুলোকে এনেছি, আবার বাইরের লোক দাঁড় করানো রেখে এসেছিল আবার লোক আনবে বলে। তখন কিন্তু ওরা যাওয়া হয়নি, এবং ওকে কিন্তু ওই শ্বাসরুদ্ধ করেই মারা হয়। ওই জন্যই কিন্তু গলা টিপে ধরার জন্য বুকের ওপর উঠে বসেছিল। আচ্ছা, বুঝতে পারলে? এবং ও ওই বারান্দাটার মধ্যেই ও কিন্তু অবস্থান করে, ওই যেখানে আমি চিপসের প্যাকেটটা ফেলেছিলাম ওইটা ওর গায়ে পড়তে ও কিন্তু জেগে ওঠে। আর যখন ধরো ওই ঘরটার মধ্যে আনা হয়, মানে ধরো আমি যখন ঢুকি তখন থেকে কিন্তু আমাকে কিন্তু বোঝাতে চাইছিল যে ঘরের মধ্যে আমি আছি, তুমি থেকো না। আর ওই ঘরটাতে কিন্তু কাউকে ভাড়াও দেয়ও না, ওই ঘরটা কিন্তু দরজা বন্ধই পড়ে থাকে। আচ্ছা, এই পরিস্থিতি, এই সিচুয়েশন। তখন আমাকে বললো যে আপনি সাধারণ ভোজনের জগতের মানুষ বলে আপনি আজকে রক্ষা পেয়ে গেলেন। অনেক মানুষ এখানে ঘরটার আগে যারা আমি জানতাম না যে এরকম বিপদ ঘটে, আমি থাকতে দিয়েছিলাম, তারা কেউ এক রাত্রি কি মানে 2 ঘন্টা থাকতে পারিনি। ওই জন্য ঘরটা আমি কাউকে থাকতে দিই না। আর এখন আমি টোটালটা সবকিছু মেনটেন করে চলি। ওর আত্মাটা কিন্তু আমি বহুবার এখানে পুজো পাঠ শান্তি সবসময় সবকিছু করেছি, ওই আত্মা কিন্তু যায়নি ওখানে, আত্মা কিন্তু রয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারলেন? আত্মা কিন্তু রয়ে গেছে, যেহেতু ওইভাবে মৃত্যুটা হয়েছিল এবং ও কালপুরুষে পরিণত হয়ে গেছিল। কেন কালপুরুষে পরিণত হয়েছিল? ও যখন ওই যে পুকুরের মধ্যে ওকে যখন ফেলে দেওয়া হয়, বুঝতে পেরেছো, ওর হাতে একটা তামার বালা ছিল। ওই তামার বালাটা কিন্তু পুকুরেতেই চলে যায়, পুকুরের মধ্যেই তামার বালাটা কিন্তু রয়ে যায়। যেহেতু ওই পুকুরে ও চান করতো দীর্ঘদিন, ওই পুকুরে মাছ ধরতো, ওই পুকুরের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক যোগাযোগ ছিল, ওর একটা ব্যবহার করা জিনিস কিন্তু সেই পুকুরের মধ্যেই রয়ে গেছে। ওই বডিটা ধরো পুড়ে গেছে, কিন্তু ওর ওই বালাটা তো পড়েনি। ওই বালাটাই কিন্তু ওরা কিছু মানে জালে মাছ ধরার সময় কিন্তু বালাটাকে ওরা পেয়েছিল। আচ্ছা, কিছু মাস পর পাওয়ার পর এই বন্ধুটা বলেছিল যে না, এই বালাটা যখন আমি এখানে পেলাম, এই বালাটাকে আমি নিয়ে গিয়ে কোনো রকম তোমার শ্মশানে আমি এটাকে দাহ করে দেবো বালাটাকে। বালাটাকে তখন গিয়ে কিন্তু শ্মশানে দাহ করে দেয়। দাহ করে দিলে কি হবে, যেহেতু ওই বালাটা কিন্তু ওখানে দীর্ঘদিন ওই পুকুরের মধ্যে অবস্থান করেছিল, ওর ব্যবহার করা জিনিস অঙ্গের, মানে মৃত্যুর পরও যে জিনিসটা ওর দেহের সঙ্গে টাচ ছিল, সেই জন্যই কিন্তু ওর যে এই যে কালপুরুষ হয়ে থাকা আত্মাটা মানে ওই জায়গা থেকে বেরোতে পারি। ওর যে কামনা বাসনা, ওইটা মোহটা ওইখানে ওর লোভটা কিন্তু ছিল। ওখানে ও এত কিছু করেছে, এত একটা টান ছিল, সবকিছু জোগাড় দায়িত্ব ও করতো। সেই জায়গাটা থেকে ও ধরো হঠাৎ এরকম একটা ভাবে ওর জীবনটা চলে গেল, ও যে জানতোই না, তাই জন্য কিন্তু বেরোতে পারিনি। তখন আমাকে এই ভদ্রলোক বললেন যে তাহলে আপনি কি সদ্গতি কিছু করতে পারবেন? এখন সদ্গতি করতে পারবো তো অবশ্যই, তার জন্য আমাকে এটা কিছু পুজো পাঠের ব্যবস্থা করতে হবে। আমার এই জিনিসগুলো লাগবে, আপনি আমাকে এনে দিন, আমি একটা যজ্ঞ করবো এখানে। তখন উনি আমাকে বলে সব জিনিসপত্র যোগাযোগ করে আমি ওই বারান্দায় বসে, যেখানে প্যাকেটটা ফেলছি মানে প্যাকেটটা ফেলেছিলাম, যে ওই আত্মাটা যেখানে ধরো মানে বিচরণ ক্ষেত্র ছিল,
ওইখানে আমি বসে পুজো পাঠ করে দিয়ে ওই পুকুরটাকে আমি বন্ধন করে দিয়ে ওই সমস্ত ভিটেটাকে আমি বেঁধে দিয়ে তবে ফিরি। বুঝতে পারলে? এই হয়তো তোমার কালপুরুষের একটা অভিজ্ঞতা আমার জীবনে ঘটেছিল, সেটাই বললাম। মানে সেটা আপনি নিজে ফেস করেছিলেন, অন্য একদম বা আপনার শিষ্য বা আপনার কোনো ক্লায়েন্ট না? না, আমার নিজের জীবনে, নিজের জীবনে ওটা। মানে এই কালপুরুষটাকে পুরোটাই একটা মানে সমীক্ষা আপনার, নাকি মানে আপনি শিওর যে এটা কালপুরুষই ছিল? হ্যাঁ, এটা 100% কালপুরুষ। কারণ কালপুরুষের যে ধরো যে গুণাবলী হয় বা কালপুরুষের যে অ্যাক্টিভিটিস হয় বা কালপুরুষের যে শারীরিক লক্ষণ হয়, সেটা কিন্তু ওই যে এন্টিটি পাল্লা আমি পড়েছি সেটা কিন্তু কালপুরুষ আমাদের ছিল। একদম 100% কালপুরুষই ছিল। এবং কালপুরুষ তোমার টোটালটাই একটা তোমার মানে কি বলবো, একটা বানর টাইপের একটা মানুষের মতো তারা রূপ ধরে। অর্ধ বানর অর্ধ মানুষ। আচ্ছা আচ্ছা। এই ধরনের একটা সিচুয়েশন তাদের শারীরিক একটা গঠন ওইভাবে তৈরি হয়। এবং মানুষ কিন্তু বিপরীতে তাকে দেখতে পায়। মানে ওই বলেছিলাম না, ঘড়ির কালের বিপরীতে, সময়ের স্রোতের বিপরীতে। তুমি নিজের চোখে দেখতে পাবে না, কিন্তু তুমি তাকে তোমার চোখ দিয়ে কিন্তু অন্য জায়গায় দেখবে। মাত্র আয়নায় যে প্রতিচ্ছবি হয় সেখানে তুমি তাকে দেখতে পাবে। নিজের চোখে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু ওই চোখে তুমি আয়না দিয়ে তুমি তাকে দেখতে পাবে, কিন্তু নিজে তুমি দেখতে পাবে না। এবং ওই যদি মনে করে যে আমার আত্মাটাকে আমি এখান থেকে মুক্তি লাভ করাবো বা আমার ধর এই জায়গাটাকে আমি জানিয়ে দেবো যে আমি এখানে কষ্টে আছি বা আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই, তখন কিন্তু কোনো শুভ আত্মার দ্বারা বা শুভ আত্মা বললাম, শুভ আত্মা তো অবশ্যই, শুভ কোনো মানুষের সহযোগিতার দ্বারা আত্মা কিন্তু মুক্তি লাভ ঘটানোর একটা পথ নিজে তৈরি করে দেয় বা সেই রাস্তা তৈরি করা একটা সোপন সে ক্ষেত্র তৈরি করে রাখে। আচ্ছা, বুঝতে পারলে? এই হচ্ছে ঘটনা। কালপুরুষের আমি জানালাম। এরপর আরো অনেক রকম সাধনা আছে, অনেক রকম ঘটনার সম্মুখীন হয়েছি। আমার ভক্তরা অনেক সেগুলো সব আস্তে আস্তে বলবো। ওকে ওকে। তাহলে আমরা নেক্সট দিন কি আলোচনা করব? নেক্সট দিন আমি আলোচনা করবো পড়ি। কিন্তু অলরেডি আমাদের এই পরিবারে আছে। আপনি যদি একটু অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতেন তাহলে সবাই আরো ভালো বোধ হয়। আচ্ছা, অন্য কিছু তাহলে আলেয়া নিয়ে করতে পারি বা ব্রহ্মদৈত্য নিয়ে করতে পারি। আলেয়া বা ব্রহ্মদৈত্য। আলেয়া আমার জীবনে আলেয়ার ঘটনা আমার জীবনে মানে ঘটেছে। ব্রহ্মদৈত্যের জীবনেও ঘটনা আমার ঘটেছে। না, আলেয়া তো কোনো সাধনা না। না, আলেয়া সাধনা না, আলেয়াটা তোমার একটা এন্টিটি। হ্যাঁ, এটা ভৌতিক। ব্রহ্মদৈত্য তো সাধনা না। ব্রহ্মদৈত্য সাধনা প্লাস তোমার একটা ভৌতিক একটা কার্যকলাপের মধ্যে পড়ছে। ওকে ওকে। ব্রহ্মদৈত্য সাধনা করা যায়? হ্যাঁ, অবশ্যই ব্রহ্মদৈত্য সাধনা করা যায়। এবং এই কালপুরুষেরও সাধনা করা যায়। কালপুরুষ বললাম, কালপুরুষেরও সাধনা করা যায়। সেই অ্যান্টিটি কোনো ব্যবহৃত করা জিনিস নিয়ে এই সাধনাটার প্রক্রিয়া কিন্তু দীর্ঘদিন চলে। ওকে ওকে। মানে এই সাধনা করলে তার ফল বা রেজাল্ট কি হয়? মানে সে যদি সাধনায় সফল হয়ে যায় তাহলে? এই সাধনা হয় আমি বললাম যে কালের বিপরীতে, সময়ের বিপরীতে মানুষ আগে থেকে অনেক কিছু দেখতে পায়, যেটা ধরো ভুক্তভোগী মানুষ দেখতে পাচ্ছে না। সে কিন্তু যে সাধক করবে সে কিন্তু তার আগে তার চোখের সামনে দর্পণে চলে আসবে। কালপুরুষ সাধনার একটাই এফেক্ট, যেমন ধরো কর্ণ কিছু আছে, তোমার কানে কানে সবকিছু বলে দেবে। ঠিক আছে, তুমি যে তোমার কাছে যে আসছে বা তুমি যার সামনে দাঁড়িয়ে আছো তার কি হয়েছে বা কি হবে বা কি হচ্ছে, যেটা যেমন সে কর্ণে তোমাকে বলে দিচ্ছে, কালপুরুষ কিন্তু তোমাকে দর্পণ মারফত তোমাকে কিন্তু সবকিছু দর্শন করিয়ে দেবে। আচ্ছা। সময়ের বিপরীতে উল্টো স্রোতে চলে। তুমি দেখতে পাবে না, তুমি কিন্তু দেখবে আয়নার মারফত বা দর্পণের দ্বারা। এই দর্পণ বিদ্যা বা দর্পণ ক্রিয়া, দর্পণ তন্ত্র কিন্তু আমাদের তন্ত্রের একটা বিরাট পাঠ। আচ্ছা, বুঝতে পেরেছি? কিরম লাগলো জানি না আমাদের ভৌতিকতা পডকাস্টের সকল শ্রোতারা। হ্যাঁ, শ্রোতা বন্ধুদের কিরম লাগবে জানি না, কমেন্ট করে অবশ্যই জানাবে তারা। একদম অবশ্যই জানাবে। ভালো লাগলে আবার দিতে আমি আসবো। একদম 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 একদম। হ্যাঁ, আমার ভাড়ারে যা সাধারণ সঞ্চয় যা মণিমাণিক্য সঞ্চয় করে রেখেছি, যেগুলো ঘটেছে সেগুলি যা যা ফিলিং অনুভূতি হয়েছে সেগুলি একটা একটা করে বলবো। একদম একদম। আর এছাড়াও আমি একটু বলে দিতে চাই, আমার একটি নিজস্ব চ্যানেল আছে, তন্ত্র কথা। তোমরা সবাই চ্যানেলটাকে দেখো, পাশে থাকো। অলরেডি সবাই জানে আই থিংক। হ্যাঁ জানি, তাও একটু বলার যেহেতু এটা হ্যাঁ ওই জন্য একটু বলে দিচ্ছি। তোমরা দেখো, শোনো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো।
এখানে ঘরে বসে তোমরা নানান তন্ত্রক্রিয়া, জ্যোতিষ আলোচনা, প্রয়োগ ক্রিয়াদি তোমার ঘরে বসে সাধনা করবে, তোমরা সমস্যার সমাধানের পথ পেতে পারবে। তোমাদের কাউকে ছুটতে হবে না, যেতে হবে না, কারোর দিকে টাকা খরচা করার দরকার নেই, তোমার ঘরে বসে সমস্যার সমাধান করতে পারবে। তার জন্যই চেষ্টা করো। সবাই তো আমার কাছে আসতে পারবে না দূর দূরান্ত থেকে, আমি চাইবো না, আমাকে দরকারও নিয়ে আসবে। তোমরা ঘরে বসে দেখো, ঘরে বসে শোনো কি বলছি, কিভাবে কি পথ তৈরি করা যায় সেগুলো একটু মেনটেন করো, চলো। তার জন্য তন্ত্রের কথা, আধ্যাত্মিকতার কথা আমি কিছু আলোচনা করি ওখানে। তোমার দেখো, ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থাকো। আর অমিত ভাই তো বলে দাও চ্যানেলের কথা। আমি তো আগেও বলেছি সবাইকে যে স্যারের একটা চ্যানেল আছে যেখানে স্যার নিজস্ব কিছু ভিডিও আপলোড করে। উনি ওনার তন্ত্রের কথা বা বিভিন্ন ধরনের টোটকা ফোটকা স্যার আমাকে বলেছিলেন। তো তোমরা, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই স্যারের চ্যানেল ভিজিট করতে পারো এবং দেখতে পারো যে স্যার যে কথাগুলো আপনাদেরকে বলছেন সেগুলো আপনাদের কাজে লাগছে কি লাগছে না, বা আপনারা যেটা মনে করবেন সেই হিসেবে কাজ করবেন। একদম। আর কে কিরকম ধরনের ভিডিও বা কি ধরনের টপিক আলোচনা পেতে চাইছে সেটাও জানাও, সেই মতো তথ্য পরিবেশন করা হবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, বলার গুড নাইট সকলকে জানালাম। ভালো থেকো সবাই। একদম। ভৌতিকতার সঙ্গে থাকো, ভৌতিকতা পডকাস্টে বিশ্বের দরবারে পৌঁছে দাও, এটাই কামনা করি। একদম। থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি তাহলে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের বেশ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা এরকম ঘটনা আমাদের এই পরিবারে শেয়ার করতে চাও, সবার সাথে শেয়ার করতে চাও, তারা অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রচুর মাধ্যম তোমরা পেয়ে যাবে, অবশ্যই সেখানে শেয়ার করে দাও। তো আর বেশি কথা বাড়াবো না, তোমরা বেশি বেশি করে এই পরিবারকেও শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, যাতে আমাদের এই পরিবার আরও অনেক দূরে পৌঁছে যেতে পারে। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।